স্বাগত সবাইকে। আমি আজকে কথা বলবো ক্লাইমেট চেঞ্জ এবং বাংলাদেশের অ্যাডাপশন স্ট্র্যাটেজি নিয়ে। এখানে বাংলাদেশের যে ক্লাইমেটের সাথে বাংলাদেশ কিভাবে মানিয়ে নেবে সেটার ব্যাপারে আমরা এক্সটেন্সিভ আলোচনা করব, এবং বাংলাদেশের এর যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট এবং এই যে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে কি করণীয়, এখান থেকে উত্তরণ হতে করণীয় এবং যে ক্ষতির সম্মুখীন হতে পারে সেগুলোই বাংলাদেশ কিভাবে নিবে এবং বাংলাদেশের স্ট্র্যাটেজি কি হবে সে ব্যাপারে আমরা বেশ কিছু পয়েন্টের আলোকে আলোচনা করব। সো লেটস গেট ব্যাক টু বিজনেস। তো আমার সামনে কিছু সোর্স রয়েছে, যেই সোর্সগুলোর আলোকে আমি কথা বলবো এবং সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমি নিজে থেকেই করব। আমি সেই সোর্সগুলো থেকে হেল্প নিয়ে আমি তাহলে এখনই শুরু করছি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে আমরা সবসময় কথা বলি, এই ক্লাইমেট চেঞ্জটা কি। তো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমরা আমাদের যে বিশ্বের যে গড় তাপমাত্রা, এই গড় তাপমাত্রা প্রায় 20-25 বছর বা 25-30 বছর পর পর যে আমরা একটা পরিবর্তন অনুভূত হয় আমাদের কাছে, সেই যে অনুভূতিটা, এই যে এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হয়ে থাকে। তো এটা এটা কেন হয়? এটা চেঞ্জ হয় হচ্ছে বিশ্বের যে গড় তাপমাত্রা পরিবর্তন হয়। যেমন আমরা দেখে থাকি যে বিশ্বের গড় তাপমাত্রা আপনার দিনকে দিন বেড়েই চলেছে। আমরা দেখেছি 2024 সাল ছিল বিশ্বের ইতিহাসে সব থেকে সব থেকে উষ্ণ বছর, এবং 2025 সাল কিন্তু সেই রেকর্ড ভেঙে দিয়েছে। তো আমরা দেখে থাকি যে এই যে বিভিন্ন জায়গায় যে আমাদের গরম বাড়ছে, এই গরম বাড়ার কারণে যে আমাদের পোলার আইস, অর্থাৎ যে আমাদের বিশ্বের যে নর্থ পোল এবং সাউথ পোল, এই সাউথ পোল, এই দুইটা পোলে যে বরফ জমা আছে, সেই বরফ জমাগুলো কিন্তু গলে যায় এই গরমের তাপমাত্রায়। কারণ ওইখানে যদি নির্দিষ্ট তাপমাত্রা না থাকে, অর্থাৎ মাইনাসের যে নির্দিষ্ট -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না থাকে, তাহলে কিন্তু বরফগুলো আস্তে আস্তে গলে যায়, গলে পানির সাথে মিশে গিয়ে সেই পানির সাথে মিশে সমুদ্রের সাথে মিশে যায়, এবং মিশে সেই সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায়। সারা বিশ্বে এটা ইম্প্যাক্ট ফেলে, এবং পরবর্তীতে দেখা যায় যে যেসব দেশ সমুদ্রের উপকূলে এবং যেসব দেশ নিচু অঞ্চল, সেই সব দেশ কিন্তু খুব বাজেভাবে ইম্প্যাক্টেড হয়। তো আমরা দেখি যে এই যে বাজেভাবে ইম্প্যাক্ট হয় সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশও কিন্তু অন্যতম। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু দেশ রয়েছে, যেমন মালদ্বীপস বা হচ্ছে বার্বাডোস বা আরো কিছু দেশ রয়েছে, যারা এই জলবায়ুর পরিবর্তনের কারণে অনেক বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমরা দেখে থাকবো যে এই জলবায়ুর কারণে উপকারও কিন্তু কিছু দেশ হয়ে থাকে, যেমন রাশিয়ার যে নর্দার্ন পার্টটা, এছাড়া রয়েছে নরওয়ে নর্দার্ন পার্ট, এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা, কানাডা, এই দেশগুলো আমরা দেখে থাকি যে তারা কিন্তু উপকৃত হয়, কারণ তাদের অনেক ভূমি বরফে আচ্ছন্ন। তারা যখনই ক্লাইমেট চেঞ্জের কারণে তাদের যে বরফগুলো গলে যাচ্ছে, তখন কিন্তু তারা তাদের সেই নতুন নতুন ভূমি উন্মুক্ত হচ্ছে, তারা সেখানে চাষ করতে পারছে, তারা সেখানে বসবাস করতে পারছে, তারা সেই ভূমিগুলো ব্যবহার করতে পারছে। তো আমরা জানলাম যে ক্লাইমেট চেঞ্জ কি, এর ফলে সাধারণত কি হয়, পজিটিভ পজিটিভ এবং নেগেটিভ আমরা দুইটাই কিন্তু জানলাম। তো আমরা এখন জানবো প্রথমে যে এই যে যে ক্লাইমেট চেঞ্জ এর ফলে যে মেজর যে থ্রেড গুলো, সেই থ্রেড গুলো সম্পর্কে জানবো। তো মেজর থ্রেটের মধ্যে প্রথমে রয়েছে সি লেভেল রাইজ। তো আমি প্রথমেই বলেছি যে সমুদ্রের যে উচ্চতা যখনই বৃদ্ধি পায়, তখনই নিচু অঞ্চল বা সমুদ্র উপকূলের দেশগুলো কিন্তু বাজেভাবে ইম্প্যাক্টেড হয়। কারণ হচ্ছে যে তাদের উপকূলে পানি চলে আসে, এবং বিভিন্নভাবে তাদের ভূমি ডুবে যায়, এবং এর ফলে যে জলবায়ু শরণার্থী তৈরি হয়, অর্থাৎ ক্লাইমেটের যে চেঞ্জের ফলে মানুষের থাকার জায়গা এবং বসবাসের জায়গা, তাদের চাষবাসের জায়গা সবকিছু তলিয়ে যায়, তলিয়ে গিয়ে তাদেরকে কিন্তু জলবায়ু উদ্বাস্তুতে পরিণত করে, তখন তারা অন্যান্য জায়গায় গিয়ে আশ্রয় নেয়। তো এরপরে আসে হচ্ছে ফ্লাডস। তো ফ্লাডসটা হচ্ছে যে যেহেতু সমুদ্র হচ্ছে তার উচ্চতা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, এই সমুদ্রের পানিটা হচ্ছে নদীতে গিয়ে নদীর চারিদিকে কিন্তু তলিয়ে যায়, তখন নদীর চারিদিকে বন্যার সৃষ্টি হয়। এক্ষেত্রে আমাদের বাংলাদেশ কিন্তু বন্যার ঝুঁকিতে, জাতিসংঘের যে দেওয়া তথ্য মতে, বন্যার ঝুঁকিতে বাংলাদেশ কিন্তু 1 নম্বরে সারা বিশ্বে এই জলবায়ু পরিবর্তনের ফলে। এরপর রয়েছে সাইক্লোন। সাইক্লোনের পরিমাণও বৃদ্ধি পায়, কারণ হচ্ছে আমরা জানি যে এই যে জলবায়ু বৃদ্ধির ফলে যে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে সমুদ্রের যে গরম বাতাস সেটিও বৃদ্ধি পাচ্ছে, এবং এটাকে এল নিনো বলে। এই এল নিনোটা বৃদ্ধি পাচ্ছে, এই এল নিনো বৃদ্ধির ফলে যে সাইক্লোনে তৈরি হচ্ছে, সমুদ্র উপকূলে সাইক্লোনে তৈরি হচ্ছে, বা সমুদ্রের মাঝেও সাইক্লোন তৈরি হচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সমুদ্রের উপকূলের দেশগুলো। এছাড়া রয়েছে রিভার ইরোশন। আমরা একটু আগে বলেছি যে বন্যার তৈরি হয়, বন্যার হলে তখন হচ্ছে যে নদীর
কুল কিন্তু উপচে পড়ে তার আশেপাশের অঞ্চলগুলোকে প্লাবিত করে। তো প্লাবিত করলে তখন নদীর কুল কিন্তু ভাঙন শুরু হয়, তখন নদীর কুলের যে মাটিগুলো সেগুলো দুর্বল হয়ে যায়। এছাড়া রয়েছে স্যালিনিটি ইন্ট্রুশন, অর্থাৎ নদীর পানির যখনই বিভিন্ন সমুদ্রের পানি বিভিন্ন যখন ভূমিতে চলে আসে তখন কিন্তু সমুদ্রের পানি লবণাক্ত আমরা জানি। তো লবণাক্ত পানি যখন ভূমিতে চলে আসে তখন কিন্তু সেই মাটিতে মাটিতে চাষ করা যায় না, কোনো ফসল তখন কিন্তু আহ, আহ, তখন ফসল কিন্তু চাষ করা যায় না। তখন আমরা জানি সেই মাটিগুলো যে চাষের অযোগ্য হয়ে পড়ে। তো এটার ক্ষেত্রে যে কৃষি ক্ষেত্রে একটা বেশ প্রচন্ড পরিমাণে হুমকির মুখে পড়তে পারে। তো এরপর রয়েছে হিট ওয়েভস, অর্থাৎ এই যে যখনই আহ, জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় গরমের তীব্রতা বেড়ে যাচ্ছে। বছরের বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে প্রচুর হিট ওয়েভ হয়। আমরা বিভিন্ন সময় বাইরে আমরা শুনি যে বিভিন্ন সময় হিট ওয়েভে মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে বা অসুস্থ হয়ে পড়ছে। এরপর আমরা ক্লাইমেট চেঞ্জের কিছু এফেক্টের জায়গায় পড়বো। তো এফেক্টের জায়গায় কি কি, যেমন এগ্রিকালচার রয়েছে, ফুড সিকিউরিটি রয়েছে, হেলথ রয়েছে, ইকোনমি রয়েছে, মাইগ্রেশন রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তো এক এক করে আমি একটু আলোচনা করি ছোট করে। তো এগ্রিকালচার কিভাবে এফেক্টেড হয়, মানে একটু আগে বলেছি যে যখনই সমুদ্রের পানি যখন মাটিতে যায় তখন কিন্তু সেখানে চাষের অযোগ্য হয়ে পড়ে। তখন কিন্তু সেই জমিতে চাষ করা যায় না, কোনো ফসল চাষ করা যায় না। এর ফলে আমাদের কৃষি খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর রয়েছে ফুড সিকিউরিটি, অর্থাৎ এই যখনই আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কিন্তু আমরা খাদ্য উৎপাদন করতে পারছি না। এর ফলে আমাদেরকে খাদ্য স্বল্পতায় ভুগতে হচ্ছে বা আমাদের আমদানির দিকে ঝুঁকতে হচ্ছে। এরপর রয়েছে হেলথ। তো আমাদের যখনই পানি বিভিন্ন জমিতে চলে আসছে তখন কিন্তু আহ, আমাদের আমাদের যে নিরাপদ পানি, অর্থাৎ আহ, একদম সুপেয় যে পানি আমরা সেটি কিন্তু পেতে আমাদের বেগ পেতে হচ্ছে। তখন আমাদের আহ, এই যে পানির ব্যাপারটা, তখন এই পানির ফলে আমাদের যে মানে শারীরিক যে অসুস্থতা আমরা তৈরি হয়, যেমন বিভিন্ন রোগ রয়েছে, কলেরা, ডায়রিয়া হয়। এরপর এরকম পানিবাহিত কিছু রোগ হয়ে থাকে। এছাড়াও রয়েছে আমাদের ইকোনমি। তো আমাদের যখনই আমরা জানি যে 2050 সাল নাগাদ বাংলাদেশের 17% ভূমি হয়তো তলিয়ে যেতে পারে জলবায়ুর যে ইফেক্ট এটার কারণে। তো এর ফলে 3 কোটি মানুষ জলবায়ু শরণার্থীতে পরিণত হবে। তো তখন কিন্তু আমাদের ইকোনমির উপর বিগ একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে। তো এই ইম্প্যাক্টটাকে সামাল দিতে আমাদের কিন্তু ইকোনমিকে প্রস্তুত হতে হবে। এরপর হচ্ছে মাইগ্রেশন, অর্থাৎ মাইগ্রেশনটাই হচ্ছে যে যখনই এই যে আমরা যে 17% ভূমি যে ডুবে যাবে তখন 3 কোটি মানুষ যে ওই জায়গা থেকে তারা অন্য আরেক জায়গায় চলে যাবে, অর্থাৎ তারা যে কোনো একটা সিটিতে চলে যাবে, হয়তো ঢাকা সিটিতে বা অন্য কোনো সিটিতে তারা চলে যাবে। তখন কিন্তু তারা ওই জায়গা থেকে মাইগ্রেশন হয়ে যাবে। এটা হচ্ছে আমরা একটা ইফেক্ট হিসেবে বলতে পারি যে তারা এই জলবায়ুর ফলেই কিন্তু তারা জলবায়ু শরণার্থীতে পরিণত হচ্ছে। এরপর রয়েছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ আমাদের যে জায়গাগুলো ডুবে যাচ্ছে জলবায়ুর যে পরিবর্তনের ফলে যে জায়গাগুলো ডুবে যাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যে ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো কিন্তু একদম অকেজো হয়ে যাচ্ছে। এমন হয়েছে যে অনেক সময় অনেক বাড়ি ঘর, অনেক স্কুলে ভবন আমরা দেখেছি যে নদীর যে ভাঙনের ফলে তলিয়ে যাচ্ছে। তো আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা এবার আলোচনা করবো হচ্ছে মেজর কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ গুলো কি কি কারণে হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা কিছু আলোচনা করবো দুইটা দিক দিয়ে, যেমন হচ্ছে একটা এক্সটার্নাল কজ এবং আরেকটি হচ্ছে ইন্টারনাল চ্যালেঞ্জ। আচ্ছা, তো এক্সটার্নাল কজ গুলো কি কি, যেমন হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস এমিশনস বাই ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনস। তো এটার মানে হচ্ছে আমাদের যে শিল্পোন্নত যে দেশগুলো সেই দেশগুলো কিন্তু প্রচুর পরিমাণে তারা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস এমিট করে। তো এক্ষেত্রে আমরা দেখে থাকি যে E8 নামে একটা টার্ম আছে, যারা সবচেয়ে বেশি আহ, এই যে ইফ্লুয়েন্ট রেট, অর্থাৎ রাসায়নিক বর্জ্য বা হচ্ছে যে যারা গ্রিন হাউস গ্যাস যারা সবচেয়ে বেশি এমিট করে, তাদের ফলে কিন্তু এই যে তারা তাদের শিল্পকে উন্নত করছে, কিন্তু এই যে তাদের যে সমুদ্রে তারা তাদের যে বর্জ্য নিক্ষেপ করছে বা তাদের যে পণ্য উৎপাদন করছে তার ফলে যে বাতাস বায়ু দূষণ হচ্ছে, এটা কিন্তু শুধু তাদের দেশের মানুষই কিন্তু ভোগ করছে না, এটা সারা বিশ্বের মানুষ ভোগ করছে। যেমন আমরা দেখে থাকি যে যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে জার্মানি, যুক্তরাজ্য, এরা কিন্তু প্রচুর পরিমাণে এই যে গ্রিন হাউস গ্যাস এমিট করে। তারা হচ্ছে শিল্পোন্নত হয়ে গিয়েছে, হয়তো এখন তারা আস্তে আস্তে কমিয়ে আসছে তাদের যে কি বলে তাদের হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি, সেটিতে আস্তে আস্তে তারা রূপান্তর হচ্ছে। আমরা একটা টার্ম পড়েছি যে কুজনেটস কার্ভ, এনভায়রনমেন্টাল কুজনেটস কার্ভ, অর্থাৎ যারা হচ্ছে যখন কোনো দেশ উন্নয়নশীল পর্যায়ে থাকে তারা প্রচুর পরিমাণে তখন হচ্ছে বায়ু দূষণ করে, পরিবেশ দূষণ করে, এর ফলে তারা শিল্প উন্নত হয়। কিন্তু যখন তারা উন্নত হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে তারা কমিয়ে আনতে পারে।
তারা হয়তো সেই কুজলেটস কার্ভে এখন উপরে অবস্থান করছে, তারা হয়তো খুব একটা বেশি পরিবেশ দূষণ করছে না, কিন্তু তারা কিন্তু একটা সময় খুব বেশি সেই পরিবেশগুলো দূষণ করেছে। তো আহ, এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সারা বিশ্ববাসী, সারা বিশ্বের অন্য সকল দেশ। এরপরে রয়েছে ফসিল ফুয়েল ডিপেন্ডেন্সি। তো আমাদের সারা বিশ্বে আমরা দেখি যে ফসিল ফুয়েলের প্রতি একটা আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট। আমাদের বাংলাদেশে কিন্তু এটা প্রচুর পরিমাণে বেশি রয়েছে। আমাদের বাংলাদেশের মাত্র 5% মতো হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি আমরা ব্যবহার করে থাকি। এছাড়া কিন্তু বাকিটা ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি আমরা নির্ভর করে থাকি, যেমন হচ্ছে কয়লা, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এগুলো কিন্তু ফসিল ফুয়েলের মধ্যে অন্তর্ভুক্ত। এছাড়াও তেলও রয়েছে। সো এগুলো কিন্তু আমাদের এই ডিপেন্ডেন্সির কারণেই কিন্তু আমাদের জলবায়ুর প্রবণতা বাড়ছে, জলবায়ুর যে পরিবর্তন এটি এটি বেড়েই চলেছে। এর ফলে আমাদের তাপমাত্রা বাড়ছে, গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ফলে বাতাসে কিন্তু উষ্ণতার পরিমাণ বেড়ে যাচ্ছে। এরপর রয়েছে ডিফরেস্টেশন। আমরা দেখে থাকি যে বিগত কয়েক বছরে আমাদের দেশে প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন হয়েছে। আমাদের রাস্তাঘাট করার জন্য বা আমাদের নতুন বিল্ডিং করার জন্য আমরা দেখেছি যে নতুন বিল্ডিং করার জন্য বা নতুন কোনো মাঠ করার জন্য আমাদের অনেক গাছপালা কেটে ফেলতে হয়েছে। এর ফলে কিন্তু আমাদের দেশে গরমের মাত্রাটা অনেক বেড়েছে এবং সারা বিশ্বব্যাপীও গরমের মাত্রাটা বেড়েছে। আমরা আমরা বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে আমরা কিন্তু এটা জানতে পারি যে বিশ্বে বিভিন্ন জায়গায় হিট ওয়েভ হচ্ছে, বিশেষ করে আফ্রিকা অঞ্চলে বা আমাদের এশিয়ার নিচু অঞ্চলগুলোতে। এই নিচু অঞ্চলগুলো বলতে নিরক্ষরেখার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গরমের যে তীব্র দাবদাহ এটি দেখা যায়। তো এরপর আমরা রয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। তো আমরা যখনই আমাদের যে শিল্প কলকারখানাগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দূষিত যে বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু বিভিন্ন অনিয়মিত বা অপরিকল্পিতভাবে সেগুলো বিভিন্ন জায়গায় ফেলে রাখে, এবং সেগুলো সঠিকভাবে রিসাইকেল না হওয়ার কারণে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পলিউশন বেড়েই চলেছে। এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের যে নদী নালা আমাদের ভরাট হয়ে যাচ্ছে, এবং এগুলো সমুদ্রে গিয়ে তখন সামুদ্রিক যে জীব বৈচিত্র্য সেগুলোর উপরে কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। এর ফলে আমাদের কিন্তু এই ক্লাইমেট চেঞ্জে একটা হিউজ একটা ইম্প্যাক্ট ফেলছে। মানে এটা একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে, যে একটা জায়গায় যখনই আমরা পলিউট করছি এই পলিউশন কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে না। যেমন আমরা জানি যে আমরা যদি পলিথিনটা মাটির নিচে পুঁতে রাখি তাহলে এটা কিন্তু 400 থেকে 500 বছর পর্যন্ত কোনো নষ্টই হয় না। অর্থাৎ যদি আমরা অনেক পরিমাণে পলিথিন মাটির নিচে দিয়ে দেই তখন কিন্তু পানি মাটির উপর থেকে পানি নিচে যাবেই না, তখন কিন্তু আমাদের ফ্লাড হবে, আমাদের যে মাটির যে পুষ্টিগুণ সেটি কিন্তু আমাদের গাছের মধ্যে আসবে না, পলিথিনে আটকে যাবে। তো এবার আমরা দেখবো যে ইম্প্যাক্টস অন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে দুঃখিত, আমি কিছু ইন্টারনাল চ্যালেঞ্জের কথা বলবো। এর আগে মেজর কজেস অফ ক্লাইমেট চেঞ্জের মধ্যে ইন্টারনাল কিছু চ্যালেঞ্জ সেগুলো বলবো। সেগুলো হচ্ছে যে যেমন আরবান পলিউশন। সো আমাদের দেখবো যে শহরাঞ্চলে কিন্তু পলিউশনের পরিমাণটা অনেক বেশি গ্রামের তুলনায়, কারণ গ্রামে গাছপালা অনেক বেশি থাকে, আর হচ্ছে শহরাঞ্চলে কলকারখানা অনেক বেশি থাকে, এই জন্য পলিউশনটা অনেক বেশি হয়ে থাকে। এরপর রয়েছে উইক ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমাদের যে প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, কিন্তু সেই পরিমাণে কিন্তু যে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটি কিন্তু গড়ে ওঠেনি। আমরা এখনো সিটি কর্পোরেশনে যেখানে ময়লা রাখে সেখানে পাশ দিয়ে আমরা যখনই হেঁটে যাই তখন কিন্তু আমরা দেখি যে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হচ্ছে, যে যার ফলে আমরা আমাদের নাকে হাত দিতে হয়, আমরা গন্ধ শুকতে পারি না। তো এরপর রয়েছে হচ্ছে ডিফরেস্টেশন ইন হিল এরিয়াস, অর্থাৎ আমাদের পাহাড়ি অঞ্চল কিন্তু আমাদের দেশের একটা যে বনজ সম্পদের একটা গুরুত্বপূর্ণ হাব। তো এখানে আমরা যদি ডিফরেস্টেশন করি, অর্থাৎ পাহাড়ের যে বন জঙ্গল কেটে আমরা যদি সাফ করে রাস্তা বানাই বা বিল্ডিং বানাই, আমরা সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই অঞ্চলটাকে কিন্তু আমরা অনেক বেশি এফেক্টেড করে ফেলছি, যে সেখানেও কিন্তু গরম বেড়ে যাচ্ছে। এবং এর ফলে দেখা যাচ্ছে যে পাহাড়ে ধস নামে, এবং পাহাড়ি অঞ্চলের যে ব্যালেন্সটা, যে ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা সেটিও কিন্তু থাকছে না। তো এটা আমরা রিসেন্টলি কয়েক বছরে খেয়াল করেছি যে পাহাড় কেটে ব্যবসা হচ্ছে, পাহাড় কেটে বিভিন্ন ভবন বানাচ্ছে, পাহাড় কেটে সেতু বানানো হচ্ছে বা রাস্তা বানানো হচ্ছে। এগুলির ফলে কিন্তু আমাদের যে সেখানে গাছপালা কেটে যে আমাদের যে বনজ সম্পদের যে পার্সেন্টেজটা সেটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসছে। তো এরপর আমাদের রয়েছে আনপ্ল্যান্ড আরবানাইজেশন। তো আমরা দেখে থাকছি যে বিভিন্ন শহর আমাদের শহরে গড়ে উঠছে, বিভিন্ন সিটি শহরে হিসেবে গড়ে উঠছে, কিন্তু এই শহর হিসেবে গড়ে ওঠার সময় আমরা কিন্তু কোনো পরিকল্পনা করে উঠতে পারছি না, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের কোনো প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকছে না, বা প্রপার যে এনভায়রনমেন্টাল যে ম্যানেজমেন্ট সেটাও কিন্তু থাকছে না, যার ফলে আমাদের যে ক্লাইমেট চেঞ্জে এটি কিন্তু একটি মারাত্মকভাবে ইম্প্যাক্ট ফেলছে।
এরপর আমরা ইম্প্যাক্টস অন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে এটি নিয়ে কিছু আলোচনা করব। যেমন হচ্ছে যে কিছু ইকোনমিক ইম্প্যাক্টস রয়েছে, যেমন হচ্ছে যে এগ্রিকালচারাল প্রোডাকশন লস, অর্থাৎ যে আমরা বাংলাদেশে যে যখনই তাপমাত্রা বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, বা হচ্ছে যে আমাদের ভূমিতে লবণাক্ত পানি চলে আসছে, তখন কিন্তু আমাদের আমাদের যে যে ফসলগুলো আমরা উৎপন্ন করি সেগুলো আমরা উৎপন্ন করতে পারছি না। আমাদের হচ্ছে যে যে জমির যে চাষযোগ্য জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার, এই যে লবণাক্ততার কারণে বা পানি আসার কারণে আমাদের কিন্তু আমাদের যে ভবনগুলো বা আমাদের অবকাঠামোগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে অনেক সময়। তো আমরা এরপর দেখবো যে ইনক্রিজ ডিজাস্টার ম্যানেজমেন্ট কস্ট। তো আমরা আমাদের যত বেশি দুর্যোগ প্রবণতা আমাদের দেশ হয়ে উঠছে, আমাদের কিন্তু এই দুর্যোগের পেছনে আমাদেরকে অনেক বেশি অর্থ খরচ করতে হচ্ছে। তো এর ফলে কিন্তু আমাদের এই খরচটাও বেড়ে যাচ্ছে। এই খরচ কিন্তু আমাদের জনগণকেই বহন করতে হচ্ছে, আমাদের দেশকেই বহন করতে হচ্ছে। তো এটা একটা আমাদের দেশের জন্য একটা বার্ডেনও বটে। তো এরপর রয়েছে থ্রেট টু জিডিপি গ্রোথ, অর্থাৎ জিডিপি গ্রোথ বাড়ার ক্ষেত্রে এটা একটা বড় একটা থ্রেট হিসেবে কাজ করছে। কারণ হচ্ছে যে আমরা উৎপাদন করতে পারছি না, আমরা উৎপাদন না করতে পারলে আমাদের কিন্তু যে খাদ্য শৃঙ্খল সেটি রক্ষা হচ্ছে না, আমাদের আমদানি করতে হচ্ছে। আমাদের দেশের যে ভেতরের যে শিল্প বা দেশের যে কৃষি সেটি কিন্তু আমরা রক্ষা করতে পারছি না। দিন দিন কিন্তু আমাদের কৃষি খাত আমাদের হচ্ছে সবচেয়ে কৃষি খাতের যে অবদান সেটি কিন্তু কমে আসছে। প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যে অর্থনৈতিক সমীক্ষাতে কৃষির যে অবদানটা সেটি কিন্তু ক্রমহ্রাসমান। এরপর আমরা দেখবো যে সোশ্যাল ইম্প্যাক্ট কিছু দেখবো, যে বাংলাদেশের কি সোশ্যাল কি কি ইম্প্যাক্ট রয়েছে। সো প্রথমেই রয়েছে ক্লাইমেট রিফিউজি। এটা আমি বারবার বলে এসেছি যে ক্লাইমেট রিফিউজি হচ্ছে যখনই আমাদের কোনো অঞ্চলের মানুষ বন্যা প্লাবিত হয়, তখন কিন্তু তারা চেষ্টা করে তারা সেখান থেকে উঠে যেতে, অন্য কোথাও যেতে যেখানে বন্যা হবে না, যেমনটি তারা শহরে সাধারণত মুখ করে থাকে। সো এই ক্ষেত্রে ক্লাইমেট রিফিউজি তৈরি হয়ে থাকে। এরপর রয়েছে পোভার্টি ইনক্রিজ। সো যারা তখন তাদের নিজস্ব ভিটামাটি ছেড়ে, তাদের বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যায়, তাদের কিন্তু ইনকামের সোর্সটাও সেখান থেকে তাদের ছেড়ে দিয়ে চলে যেতে হয়। তখন কিন্তু তাদের সেই পোভার্টি, তারা কিন্তু নতুন করে কাজ খুঁজে পেতে তাদের সময় লাগে, বা তাদের যে নিজস্ব যে কি বলে এটাকে, নিজস্ব যে ফেভারিট জোন বা কমফোর্ট জোনে যে থেকে কাজটা সেটা করতে পারে না। এর ফলে তাদের কিন্তু পভার্টি থেকে তারা বের হয়ে আসতে পারে না। এরপর রয়েছে ফুড ইনসিকিউরিটি। সো তারা যখন আমাদের বিভিন্ন জায়গায় যখন কৃষি খাতে যখন ধ্বংস হচ্ছে, বা কৃষি খাতে যখন আমাদের যে অনিশ্চয়তা হচ্ছে সবচেয়ে বেশি, তখন কিন্তু আমাদের যে সারা দেশের খাদ্য শৃঙ্খল নষ্ট হচ্ছে। এরপর হচ্ছে হেলথ রিস্ক অ্যান্ড ম্যাল নিউট্রিশন। তো আমাদের যখনই কৃষি খাতে যখনই আমাদের ধস নামছে, তখনই কিন্তু আমাদের এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখে থাকি যে কৃষি খাতে যখনই বেশি বেশি আমরা চাষ করতে পারছি না, বেশি বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারছি না, আমরা কিন্তু তখনই আমরা বিভিন্ন রকম সার প্রয়োগ করে বা বিভিন্ন রকম ভেজাল দ্রব্য দিয়ে আমরা কিন্তু সেটিকে আমরা চেষ্টা করব যে আমরা চেষ্টা করে থাকি, এটা যদি উচিত নয়। আমাদের দেশের বিভিন্ন মানুষ চেষ্টা করে থাকে যে ভেজাল মিশ্রিতকরণের জন্য। তো এটার ফলে কিন্তু আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক ঝুঁকিতে পড়ছে। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু ইম্প্যাক্টস এর নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে বায়োডাইভার্সিটি লস, অর্থাৎ জীববৈচিত্র্যের যে সমস্যা হচ্ছে। যেমন আমরা একটু আগে কথা বলেছি যে পলিথিন বা যে কোনো প্লাস্টিকের বোতল বা যে কোনো কিছু আমরা যখন পানিতে নিক্ষেপ করছি, তখন কিন্তু সেটি যে নদীতে বা সমুদ্রে যখন মাছ থাকে, সেই মাছেরা কিন্তু সেগুলো অনেক সময় খেয়ে ফেলতে গিয়ে তারা কিন্তু মারা যায়, বা তাদের যে জীববৈচিত্র্য সেটি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এরপর রয়েছে রিভার ব্যাংক ইরোশন, অর্থাৎ নদীর কিনারা যখনই ধ্বংস হচ্ছে, বা হচ্ছে যে নদী ক্ষয় হচ্ছে, এটির ফলে আমাদের ভূমি কমে যাচ্ছে, এবং নদীর শিকস্তি পরিণত হচ্ছে। অর্থাৎ যারা সেই অঞ্চলে বসবাস করতো, কিন্তু তাদের বাড়িঘর ভিটামাটি সবই নদীতে বিলীন হয়ে গিয়েছে। এরপর হচ্ছে স্যালিনিটি ইন কোস্টাল এরিয়াস, অর্থাৎ উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে লবণাক্ত মাটি আমরা খেয়াল করে থাকি, যে কারণে সেদিকে কিন্তু বিল্ডিং করা যায় না, অবকাঠামোগত কোনো নির্মাণ করা যায় না, সেখানে কোনো চাষ করা যায় না। তারা কিন্তু খুব সমস্যার মধ্যে কাটায়। এমনকি তাদের ওখানকার যে পানিটা, সেই পানিটাও কিন্তু পানযোগ্য নয়, এবং বাইরে থেকে তাদের পানি কিনে খেতে হয়। এরপর রয়েছে যে ওয়াটার স্কারসিটি। সো যখনই আমরা একটু আগেই বলেছি যে বিভিন্ন জায়গায় পানির সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে যে তাদের যে ভূগর্ভস্থ পানি, সেখান থেকে পানিটা ফুরিয়ে গিয়েছে, এবং ফুরিয়ে যাওয়ার ফলে তারা হচ্ছে যে সুপেয় পানি পাচ্ছে না, লবণাক্ত পানি পাচ্ছে বা দূষিত পানি পাচ্ছে। সেগুলো তাদের জন্য পিওর করে নেওয়া তাদের জন্য বেশ কষ্টসাধ্য এবং শ্রমসাধ্য। এজন্য আমাদেরকে এই ওয়াটার স্ক্যারসিটির ফলে আমাদের বিভিন্ন হেলথ হ্যাজার্ড তৈরি হচ্ছে।
এরপর আমরা কথা বলবো বাংলাদেশের অ্যাডাপশন স্ট্র্যাটেজি, অর্থাৎ বাংলাদেশ এই যে জলবায়ুর যে পরিবর্তন, তো এটার ফলে বাংলাদেশ কিভাবে এটাকে অ্যাডাপ্ট করবে, অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের সাথে বাংলাদেশ কিভাবে মানিয়ে নিবে। তো কিছু গভর্নমেন্ট মেজার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, BCCSAP, এটা বাংলাদেশ সরকার নিয়েছে। এটার ফলে বাংলাদেশের যে যে ক্লাইমেটের ফলে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো থেকে বাংলাদেশ যাতে ধীরে ধীরে এগুলোতে মানিয়ে নিতে পারে, এগুলো থেকে যে একদমই ক্ষতি থেকে সম্মুখীন না হয়ে ফিরে আসা সম্ভব ব্যাপারটা এমন না, কিন্তু চাইলে এটি যে ক্ষতির পরিমাণ সেটি কিন্তু কমানো যায়। তো বাংলাদেশ সরকার চেষ্টা করছে এটি কিভাবে কমানো যায় সেই BCCSAP এর মাধ্যমে। তো এরপর রয়েছে ডেল্টা প্ল্যান 2100, এটা হচ্ছে নেদারল্যান্ডসের সাথে করা একটি প্ল্যান। এটি হচ্ছে 100 বছরের প্ল্যান বলা হয়, যদি পুরোপুরি 100 বছর না, কারণ 2018 সালে নেদারল্যান্ডসের সাথে একটি চুক্তি হয়, যে ডেল্টা প্ল্যান বা বদ্বীপ চুক্তি। তো এটি 2100 সাল পর্যন্ত হবে। এটা 3টা ধাপে হচ্ছে, প্রথম ধাপে ছোট একটা প্ল্যান, তারপরে 2050 সাল পর্যন্ত, এরপরে 2100 সাল পর্যন্ত বাংলাদেশের এই প্ল্যানটা কার্যকর হবে। এখানে 6টা হটস্পট নির্ধারণ করা হয়েছে, যেমন উপকূলীয়, তারপর হচ্ছে সিটির জন্য একটা প্ল্যান, তারপর হচ্ছে যেখানে পানির সমস্যা সেখানের জন্য আলাদা একটা প্ল্যান, এভাবে বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা প্ল্যান করা হয়েছে। এরপর হচ্ছে কোস্টাল এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট, অর্থাৎ যে উপকূলীয় অঞ্চলে যে বাঁধ নির্মাণ, সেই বাঁধ নির্মাণের ফলে কিন্তু আমাদের যে ভূমিগুলো রক্ষা করা যেতে পারে, এর ফলে আমাদের যে ভূমিতে লবণাক্ত পানির প্রবেশ কমানো যেতে পারে। এরপর রয়েছে অ্যাডাপশন কিছু ইনিশিয়েটিভ। সো ইনিশিয়েটিভের মধ্যে রয়েছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্রপস, সাইক্লোন শেল্টার্স, তারপর হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম, অর্থাৎ যখনই আমাদের কোনো সাইক্লোন বা দুর্যোগ আসবে তখন কিন্তু পূর্বে আমাদেরকে ওয়ার্নিং দিতে হবে, যাতে সবাই নির্দিষ্ট সেফ জায়গায় যেতে পারে। এরপর রয়েছে ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশন, অর্থাৎ ম্যানগ্রোভ অ্যাফরেস্টেশন বলতে বোঝানো হচ্ছে যে যেখানে ম্যানগ্রোভ বন, অর্থাৎ সুন্দরবন বা সমুদ্রের পাড়ে যে বনগুলো, সেগুলো যে বনগুলোতে নিয়মিত পানি আসে এবং পানি চলে যায়, সেই বনগুলোকে ম্যানগ্রোভ বন বলা হয়। তো সেই জায়গায় যত বেশি আমরা বনায়ন করব, আমাদের কিন্তু আমাদের দেশটাকে তত বেশি আমরা রক্ষা করতে পারবো, কারণ হচ্ছে যে ওই অঞ্চলগুলো আমাদের একটা একটা শিল্ড হিসেবে কাজ করে, আমাদের দেশের একটা শিল্ড হিসেবে কাজ করে। তো এরপর রয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং। এরপর আমরা ইন্টারন্যাশনাল কোঅপারেশন নিয়ে কিছু কথা বলবো, যেমন হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স ডিমান্ড, অর্থাৎ আমাদের যে যে সম্মেলনগুলো হয়, অর্থাৎ ক্লাইমেট নিয়ে যে সম্মেলনগুলো হয়ে থাকে, কনফারেন্স অফ দ্য পার্টিস, সেখানে কিন্তু আমরা আমাদের যে সমস্যার কথা তুলে ধরতে পারি, যে আমরা বিশ্বের যে জ্বালানি নিঃসরণে কিন্তু আমাদের ভূমিকা অত্যন্ত নগণ্য, কিন্তু তারপরও আমাদের ক্ষতির সম্মুখীন আমরা অনেক বেশি। তো এটার জন্য আমরা অলরেডি দেখেছি যে বিশ্ব ব্যাংক আমাদেরকে সহায়তা করেছে, এবং যে ইউএন ইউএন থেকে যে আমাদের যে সহায়তা, সেগুলো কিন্তু আমাদের করা হচ্ছে। আমাদের প্রায় 30%-এর মতো হেল্প কিন্তু আমরা পেয়েছি এর আগেও, এবং আমরা প্রতিশ্রুতি পাই যে $100 বিলিয়ন মধ্যে $30 বিলিয়ন যদি আমরা পাই, তাহলে আমাদের যে উপকূলীয় অঞ্চলে যে সবুজ বেষ্টনী দিতে পারবো আমরা, এবং এর ফলে আমরা কিন্তু আমাদের যে দেশের যে ভূমি সেটা কিন্তু রক্ষা করতে পারবো। এবং এর রয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ড সাপোর্ট, অর্থাৎ জিসিএফ দক্ষিণ কোরিয়ার যে ইনচিওনে একটা গ্রিন ক্লাইমেট ফান্ডের গঠন করা হয়েছিল। এটির মাধ্যমে কিন্তু আমরা যে ফান্ড ক্লেম করতে পারি, যে আমাদের যে এত ক্ষতি হচ্ছে, আমরা অন্যান্য দেশের তুলনায় আমাদের ক্ষতির পরিমাণটা বেশি, বা আমাদের খরচটা বেশি, এবং আমাদের জনসংখ্যার পরিমাণটাও বেশি, সো আমাদের ম্যানেজমেন্ট কস্টটাও কিন্তু বেশি হবে। সেই জন্য আমাদের কিন্তু আমরা ক্লেম করতে পারি যে আমাদের খরচটাও বেশি লাগবে। সো তখন কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কোঅপারেশনের জন্য আমরা এই যে ডিপ্লোমেসিগুলো অ্যাপ্লাই করতে পারি। এরপর কিছু চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো, যে চ্যালেঞ্জেস ইন অ্যাডাপ্টেশন, অর্থাৎ আমরা এই জলবায়ু পরিবর্তনে যে অ্যাডাপ্টেশন গুলো করতে আমাদের কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তো যেমন ল্যাক অফ অ্যাডুকুয়েট ক্লাইমেট ফাইন্যান্স, অর্থাৎ আমরা যে বাইরে থেকে যে অর্থগুলো আনছি, সেগুলো আমাদের জন্য কিন্তু যথেষ্ট না, কারণ আমাদের দেশের ভূমি অনেক বড়, এবং হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা কিন্তু অনেক বৃহৎ। বিশ্বের প্রায় অনেক সম্ভবত 8ম জনবহুল দেশ আমাদের দেশ। তো আমাদের এই যে এরকম একটা জনবহুল দেশে ওই সামান্য অর্থ কিন্তু যথেষ্ট নয়। তো এই জন্য আমাদের যে ক্লাইমেট ফাইন্যান্সটা আরো জোরদার করতে হবে, বাইরে থেকে আনতে হবে, এবং দেশের যে ফাইন্যান্সিংটা এটা আরো জোরদার করতে হবে। এরপর রয়েছে টেকনোলজি গ্যাপ, অর্থাৎ আমাদের যে বহির্বিশ্বের যে টেকনোলজি, সেটির সাথে কিন্তু আমাদের দেশে একটা এক্সটেন্সিভ গ্যাপ রয়েছে, যে গ্যাপের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে
চাইলেও কিন্তু যে কোনো টেকনোলজি আমরা অ্যাপ্লাই করতে পারছি না, যেরকমটা নেদারল্যান্ডস করেছে বা জার্মানি করেছে বা যুক্তরাজ্য করেছে। তারা সমুদ্রের পাশের দেশ হয়ে থাকলেও তারা কিন্তু দারুণ দারুণ কিছু টেকনোলজি অ্যাপ্লাই করেছে। তো আমরা টেকনোলজিক্যাল দিক দিয়ে পিছিয়ে রয়েছি বলেই কিন্তু আমরা এই চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছি। তো এরপর রয়েছে উইক ইমপ্লিমেন্টেশন ক্যাপাসিটি। তো আমাদের অনেক প্ল্যান থাকে, আমরা আমরা অনেক বেশি এটা করব ওটা করব, কিন্তু আমরা দিন শেষে দেখা যায় যে আমাদের কিছু ব্যুরোক্রেটিক যে রেড টেপ, সেই রেড টেপের পেছনে কিন্তু আমরা আটকে যাই। আটকে গিয়ে আমরা দেখি যে আমাদের সেই ইমপ্লিমেন্টেশনটাই আসলে হয় না, তখন আমরা আমাদের দেখি যে আমাদের ক্যাপাসিটিটাই কম। তো এরপর রয়েছে হচ্ছে করাপশন অ্যান্ড গভর্নেন্স ইস্যুস। সো আমাদের যে আমাদের যে পলিটিক্যাল একটা সরকার গঠন করা হয়, সব সময় আমরা দেখি যে 4-5 বছর পর পর আমরা সরকার গঠন করি। তো আমরা দেখা যায় যে বিভিন্ন সময় দেখা যায় যে এই সরকারি যে নীতিগুলো প্রণয়ন হয় সেগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন দুর্নীতি দ্বারা দুর্নীতিগ্রস্ত হয়। এর ফলে আমরা দেখি যে কোনো প্ল্যান সঠিকভাবে ইমপ্লিমেন্ট আর হয় না। তো এরপর হয়েছে ডিসপ্লেসমেন্ট ম্যানেজমেন্ট ডিফিকাল্টিস, অর্থাৎ যে যারা হচ্ছে যারা বাস্তুচ্যুত তাদেরকে যে ম্যানেজ করতে হবে, তাদেরকে যে ব্যবস্থাপনা সেটি আমরা যথাযথভাবে করা হয় না। এরপর এসে যে সলিউশন এবং ফিউচার স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা ভবিষ্যতে কি করব এবং এর সমাধান কি। তো সেগুলো হচ্ছে সমাধান রয়েছে, যেমন হচ্ছে পলিসি সলিউশনের মধ্যে রয়েছে গ্রিন ইকোনমি ট্রানজিশন, অর্থাৎ আমাদেরকে গ্রিন ইকোনমির দিকে ট্রানজিশন করতে হবে। যেমনটা হচ্ছে যে আমাদের যে গ্রিন ইকোনমি বলতে বোঝায় যে পরিবেশ বান্ধব অর্থনীতি। সেটি হচ্ছে যে পরিবেশের ক্ষতি করে না এমন যে কোনো রকম অর্থনীতি, সেগুলোর দিকে আমাদের ধাবিত হতে হবে। তাহলে আমরা হচ্ছে যে পরিবেশের যে রক্ষণাবেক্ষণ সেটি করে এবং সাথে সাথে আমাদের অর্থনৈতিক যে উন্নতি সেটিও করতে পারবো। এরপর রয়েছে রিনিউয়েবল এনার্জি এক্সপ্যানশন। আমাদের ইতিমধ্যে আমি বলেছি যে 5%-এর মতো আমাদের রিনিউয়েবল এনার্জি আমরা হচ্ছে প্রডিউস করি, যেটা আমাদের জাতীয় গ্রিডে আমাদের বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তো আমরা যদি এটার পরিমাণটা বাড়িয়ে 15 বা 20% করতে পারি বা আরো বেশি করতে পারি, 30 বা 40% করতে পারি, তাহলে আমাদের দেশের জন্য কিন্তু অনেকটা জীবাশ্ম জ্বালানি সেভ হবে। আমাদের এটা হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জি, এটা কিন্তু পরিবেশ বান্ধব বটে। সো আমাদের পরিবেশের জন্য ভালো হবে, আমাদের ইকোনমির জন্য ভালো হবে। এরপর হচ্ছে সাস্টেনেবল আরবান প্ল্যানিং। তো আমরা আমরা শহরাঞ্চলে বিভিন্ন প্ল্যানিং দেখে থাকি যে শহরাঞ্চলে বিভিন্ন সময়ে যে কোনো মানে প্ল্যান করা হয়, কিন্তু সেটা আসলে কতটুকু সাস্টেনেবল এটা নিয়ে পরবর্তীতে প্রশ্ন ওঠে। তো আমরা যদি এমন করে প্ল্যান করি যেটা পরবর্তীতে 100 বছর 200 বছর পর্যন্ত কোনো ব্যাড ইফেক্ট না পড়ে, সেরকম যদি প্ল্যান করি, এটা হবে সাস্টেনেবল। তাহলে আমরা পরবর্তী জেনারেশনের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো তাদের জন্য। এরপর হচ্ছে রিভার ড্রেজিং এবং ওয়াটার ম্যানেজমেন্ট। তো এটা হচ্ছে যে নদী খনন এবং পানির যে ব্যবস্থাপনা, এটি ভালোভাবে করতে হবে। কারণ হচ্ছে যে আমরা দেখে থাকি যে বিভিন্ন জায়গায় নদী শুকিয়ে যাচ্ছে, বা আমরা দেখি যে নদী শুকিয়ে যাচ্ছে বা নদীর পানি কমে যাচ্ছে, বা নদীর যে সঠিকভাবে যে প্রবাহ সেটি হচ্ছে না। তো আমরা সঠিক পানি ব্যবস্থাপনার মাধ্যমে এটির যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এরপর রয়েছে হচ্ছে আমাদের কিছু ইকোনমিক সলিউশন। তো ইকোনমিক সলিউশনের মধ্যে রয়েছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। তো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারটা কি? এটা হচ্ছে যে আমাদের জলবায়ুর সাথে মানানসই করে আমাদেরকে যে কৃষিটা সেটিকে আমরা স্মার্ট হিসেবে করে তুলতে হবে। এটি হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। এরপর হচ্ছে ব্লু ইকোনমি ডেভেলপমেন্ট। ব্লু ইকোনমি ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের পানির যে সম্পদ, যে সেই সম্পদকে আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করে আমাদের সেখান থেকে আমাদের যে সম্পদ সেটি আহরণ করতে হবে। যেমনটি আমরা আমাদের সমুদ্রের মধ্যে আমাদের মাছ শিল্প আহরণ হতে পারে, আমাদের সমুদ্রের ভিতর থেকে গ্যাস শিল্প আহরণ হতে পারে, বা এই ধরনের বিভিন্ন সম্পদ আহরণের মাধ্যমে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারি। কিন্তু এটিকে অবশ্যই সাস্টেনেবল ওয়েতে, যাতে ভবিষ্যতের জন্য আমাদের রেখে দিয়ে আমরা একবারে যেন সব ভোগ না করে ফেলি, যাতে আমাদের দেশটা একদমই যে আমাদের সম্পদ সব ফুরিয়ে গেল, তখন তো আমরা পরবর্তী জেনারেশনের জন্য কিছু রাখতে পারলাম না। এরপর আমাদের রয়েছে যে গ্রিন ফাইন্যান্সিং অ্যান্ড গ্রিন ব্যাংকিং। সো আমাদের যে যেসব পরিবেশ বান্ধব আমাদের প্রতিষ্ঠান রয়েছে সেসব জায়গায় আমরা বেশি বেশি আমরা বিনিয়োগ করতে পারি। এবং গ্রিন ব্যাংকিং, অর্থাৎ ব্যাংকিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা পেপারলেস বা ক্যাশলেস করতে পারি। এক্ষেত্রে আমাদের যে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের কাগজের ব্যবহার কমে যাবে। এক্ষেত্রে আমাদের দেখতে পারবো যে আমরা তখন গ্রিন ব্যাংকিং এর ক্ষেত্রে তখন দেখবো যে আমরা সবকিছু অনলাইনে ট্রানজাকশন করছি। এর ফলে আমাদের কিন্তু পরিবেশ বান্ধব হচ্ছে। সবাই বাসায় বসে করতে পারছে। আমাদের যখনই বাসায় বসে তাদের ব্যাংকিং করতে পারবে, তাদের হচ্ছে যে তাদের যে ট্রাভেল যে কস্টটা সেটি হবে না। এবং যে এর ফলে দেখা যাচ্ছে যে
যে তাদের যে জ্বালানি খরচ হয় তাদের যে যাতায়াতের ক্ষেত্রে, সেটি কিন্তু কমে যাবে। এটা এটা যখনই অনলাইনে হয়ে যাবে তখন প্রচুর বেড়ে যাবে। যদিও গ্রিন ব্যাংকিং টার্মটা হচ্ছে সাধারণত যে যারা হচ্ছে যে পরিবেশ বান্ধব ব্যাংকিং যেটাকে বোঝায় সেটিকে আসলে গ্রিন ব্যাংকিং বলে, যে পরিবেশকে ক্ষতি না করে যে ব্যাংকিং ব্যবস্থাপনা সেটি হচ্ছে গ্রিন ব্যাংকিং। এরপর কিছু সোশ্যাল সলিউশনস রয়েছে, যেমন হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস। আমাদেরকে পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে যাতে আমরা যত্রতত্র ময়লা না ফেলি, বা আমরা আমরা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সচেতন হই, যাতে আমরা আমরা নদী বা আমরা রাস্তাঘাটে ময়লা ফেলে আমরা সেটিকে যখনই পরিবেশটা দূষণ করে ফেলছি তখন কিন্তু এটা আমাদের পরিবেশের একটা বিরূপ প্রভাব ফেলছে। তো এরপর হচ্ছে কমিউনিটি রেজিলিয়েন্স। তো কমিউনিটি রেজিলিয়েন্স হচ্ছে আমাদের যে বিভিন্ন কমিউনিটি বেসড যে নিরাপত্তা সেটিকে আমাদের বাড়াতে হবে। সেটিকে বাড়িয়ে হচ্ছে যে তাদেরকে নিজেদের যে রক্ষার ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের ব্যবস্থাপনা সেটিকে তারা স্ট্রং করতে পারে। এর ফলে কিন্তু তারা নিজেরাই নিজেদের যে কি বলে এটাকে, নিজেদের যে বিপদ থেকে রক্ষা করতে পারবে। এবং এরপর রয়েছে ইউথ পার্টিসিপেশন। সো আমাদের যে দেশের আমরা দেখে থাকি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু অনেক আমাদের যে এই আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে ফেজটা চলছে, তো আমরা যে দেশের যে ইউথ রয়েছে তাদের যে অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে কিন্তু আমাদের যে ক্লাইমেট চেঞ্জের যে বর্তমানে যে সময় চলছে এই সময়টাকে কিন্তু আমরা দারুণভাবে কাজে লাগাতে পারি। এরপর হচ্ছে বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা আমরা কিছু স্ট্রেংথ নিয়ে কথা বলি, যে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে যে কিছু স্ট্রেংথ রয়েছে, যেমন হচ্ছে গ্লোবাল রিকগনিশন ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের বাংলাদেশ যেহেতু দুর্যোগ প্রবণ একটি দেশ, সো আমরা কিন্তু এই যে দুর্যোগ যে মোকাবেলা করি এর ফলে কিন্তু আমাদের যে সারা বিশ্বব্যাপী একটা সুনাম রয়েছে যে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি। এরপর রয়েছে স্ট্রং এনজিও পার্টিসিপেশন। আমাদের দেশে কিন্তু বিভিন্ন দারুণ দারুণ কিছু এনজিও রয়েছে, যেমন ব্র্যাক, আশা, তারপর টিএমএসএস, নিজেরা করি ইত্যাদি ইত্যাদি, এরকম আমাদের অনেক এনজিও রয়েছে। তারা কিন্তু আমাদের যে বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগের যখন ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের বিভিন্ন অঞ্চল, তখন কিন্তু তারা এগিয়ে আসে। এর ফলে কিন্তু আমাদের সারা বিশ্বব্যাপী তাদেরও একটি নাম ছড়িয়ে পড়ে। এরপর হচ্ছে কমিউনিটি বেসড অ্যাডাপশন সাকসেস। অর্থাৎ একটু আগে আমরা আলোচনা করেছি যে বিভিন্ন কমিউনিটি অর্থাৎ বিভিন্ন আলাদা আলাদা জনগণ বা আলাদা আলাদা জনসমষ্টি যদি তারা নিজেদের অঞ্চলকে রক্ষা করার জন্য যে পদক্ষেপ সেগুলো যদি নেয় তাহলে কিন্তু প্রত্যেকের এলাকায় সুরক্ষিত থাকবে। এরপর আমরা কিছু রিস্ক নিয়ে কথা বলবো, যে বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু রিস্ক। তো বাংলাদেশের রিস্ক কি, যেমন হচ্ছে যে ডেন্স পপুলেশন, এটা বাংলাদেশের সব থেকে বেশি রিস্ক। কারণ হচ্ছে বাংলাদেশে বর্তমানে প্রায় 18 কোটির উপরে, কেউ কেউ বলে 20 কোটি হয়ে ছাড়িয়ে গিয়েছে। তো এই যে 20 কোটি জনগণ, এই জনগণকে সার্ভ করা, যে এই জনগণের বিপদ আপদ হলে বা দুর্যোগের সম্মুখীন হলে সেগুলো থেকে রক্ষা করা, বা এই যে সরকারের যে দায়িত্ব সেটি মাঝে মাঝে হিমশিম খেতে হয় এই দায়িত্ব পালন করতে গিয়ে। তো এরপর হচ্ছে কোস্টাল ভালনারেবিলিটি। তো আমাদের দেশের যে নিম্ন অঞ্চল অর্থাৎ দক্ষিণাঞ্চলে যে সমুদ্র অঞ্চল রয়েছে, সমুদ্র উপকূলীয় অঞ্চল, সেই সমুদ্র উপকূলীয় অঞ্চল কিন্তু এখনো অনেক ভালনারেবল। অর্থাৎ একটু বন্যা হলে বা একটু ঝড় হলে কিন্তু তাদের সেই বিভিন্ন একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হয় এবং তারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর রয়েছে লিমিটেড রিসোর্স। আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি হলেও আমাদের কিন্তু রিসোর্স সামান্য। এই স্বল্প রিসোর্স নিয়ে কিন্তু আমাদের এই যে 18-20 কোটি মানুষের আমাদেরকে সার্ভ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই রিসোর্স স্বল্পতার কারণে আমাদের একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এরপর আমরা কিছু তথ্য নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে বাংলাদেশ প্রত্যেক বছর 1% মতো জিডিপি হারায় এই যে ক্লাইমেট রিলেটেড যে ডিজাস্টার হয়। এই ডিজাস্টারগুলোর জন্য বাংলাদেশ প্রতি বছর প্রায় 1% মতো জিডিপি হারায়। এরপর রয়েছে যে এই যে কোস্টাল রিজিয়ন যে রয়েছে, অর্থাৎ উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোর কারণে হচ্ছে যে প্রায় 10 লাখ বা 20 লাখের মানুষ প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই যে রাইজিং টেম্পারেচার, অর্থাৎ যে উষ্ণতা বেড়েই চলেছে, তাপমাত্রার উষ্ণতা বেড়েই চলেছে, এবং এর ফলে সমুদ্রেরও উচ্চতা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। এরপর আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, যেমন হচ্ছে আমাদের হচ্ছে 2007 সালে সিডর হয় এবং পরবর্তীতে আমফান ঝড় হয়। এর ফলে কিন্তু আমাদের অনেক বেশি ক্ষতি হয় আমাদের দেশে। আমাদের বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেক গাছপালা, অনেক পশু পাখি, এমনকি অনেক মানুষও মারা গিয়েছে। এবং দেখা যাচ্ছে যে এর ফলে সাতক্ষীরা অঞ্চল এবং খুলনা অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখেছি আমরা যে লবণাক্ততা বেড়ে গেছে, মাটির লবণাক্ততা বেড়ে গিয়েছে, সেখানে আমরা দেখেছি যে চাষের অযোগ্য হয়ে গেছে জমি। এরপর দেখবো যে ফ্লোটিং এগ্রিকালচার ইউজড ইন ফ্লাড প্রোন এরিয়াস। অর্থাৎ যেসব জায়গায়
যেসব জায়গায় হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে বন্যা হয়, সেখানে কিন্তু মানে ভাসমান ভাসমান ভূমিতে আমরা হচ্ছে তখন এগ্রিকালচার অর্থাৎ কৃষি চাষ করা হয়, অর্থাৎ বাসার ছাদে বা হচ্ছে এমন জায়গা যেখানে পানিতে ডুববে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের জমির স্বল্পতা চলে আসছে, যে আমাদের কিন্তু চাইলেই আমরা নিচের যে ভূমিগুলো সেগুলো ব্যবহার করতে পারছি না। এগুলোর ক্ষেত্রে আমাদের একটা আমরা যে স্বল্পতা, একটা লিমিটেশনের মধ্যে চলে আসছি। তো এরপর আমরা হচ্ছে আরো কিছু থিওরি নিয়ে আলোচনা করবো, যে একাডেমিক কিছু থিওরি আছে এই ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে। তো ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে সবচেয়ে যে একটা দারুণ একটা থিওরি রয়েছে, সেটা হচ্ছে ক্লাইমেট জাস্টিস থিওরি। অর্থাৎ আমরা দেখে থাকি যে যে উন্নত দেশগুলো সবসময় বেশি বেশি তারা হচ্ছে যে শিল্প উন্নত হচ্ছে, তারা হচ্ছে বিভিন্ন আহ, জীবাশ্ম জ্বালানি খরচ করে, বা তারা এই নির্গমনের মাধ্যমে তারা হচ্ছে তাদের জীবাশ্ম জ্বালানি নির্গমন করছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু সারা বিশ্ব হচ্ছে। তো এই ক্লাইমেট জাস্টিস থিওরিটা বলে এটা, যে যারা বেশি ক্লাইমেটকে ধ্বংস করছে, অর্থাৎ যারা বেশি পরিবেশ ধ্বংস করছে, যা বা যারা হচ্ছে এই ক্লাইমেট পরিবর্তনের পেছনে যারা বেশি দায়ী, এই ক্লাইমেটকে হচ্ছে ফিরিয়ে আনতে, অর্থাৎ ক্লাইমেটের যে খরচটা বহন করতে তাদেরকেই ধরতে হবে, অর্থাৎ তাদেরকেই এই বহনটা করতে হবে, এই খরচের বহনটা করতে হবে। এর পেছনে এই যে ক্লাইমেট জাস্টিস থিওরির পেছনে আরেকটা ছোট থিওরি রয়েছে, সেটা হচ্ছে যে পলিউটার পেস প্রিন্সিপাল, অর্থাৎ 3P মডেল। এই 3P মডেল হচ্ছে 3P মডেলে পলিউটার পেস প্রিন্সিপালে বলে হচ্ছে যে যে পলিউট করবে সেই পে করবে, অর্থাৎ বিশ্বকে যে পলিউট করছে, যে সমুদ্রে বেশি পলিউট করছে সেই পে করবে। আর এছাড়াও রয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট থিওরি, অর্থাৎ আমরা যখন আমরা একটা দেশের উন্নয়নের দিকে আমরা আগাবো, তখন কিন্তু শুধু উন্নয়ন করলে হবে না, আমাদেরকে সাস্টেইনেবল ওয়েতে উন্নয়ন করতে হবে। না হলে এই সাস্টেইনেবল ওয়েতে যদি উন্নয়ন না করি, তখন কিন্তু আমাদের আমাদের সেটি হচ্ছে পরিবেশগত ইম্প্যাক্ট পড়তে পারে, বা অর্থনৈতিকভাবে ইম্প্যাক্ট পড়তে পারে, বা হচ্ছে সামাজিকভাবে ইম্প্যাক্ট পড়তে পারে। তো এগুলো আমরা যখনই সাস্টেইনেবল ওয়েতে আগাবো, আমাদের কিন্তু পরিবেশ, সমাজ, অর্থনীতি এবং অবকাঠামো সবকিছু একসাথে এগোতে পারবো আমরা। তখন কিন্তু আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট থিওরি, এটা কিন্তু যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারবো। এরপর রয়েছে রেজিলিয়েন্ট থিওরি, অর্থাৎ যে আমাদের হচ্ছে যে আহ যখন আমরা আমরা একটা দুর্যোগের মুখোমুখি হই, তখন যাতে আমাদের সেটা থেকে রিকভার করতে পারি দ্রুত, সেই সেদিক দিয়ে আমাদেরকে নিজেদেরকে সক্ষম করে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে রেজিলিয়েন্স থিওরি। এরপর হচ্ছে ভালনারেবিলিটি থিওরি, অর্থাৎ যে এটার মূল কথা হচ্ছে রিস্ক ডিপেন্ডস অন এক্সপোজার প্লাস ক্যাপাসিটি, অর্থাৎ যারা হচ্ছে যত বেশি যে যত কম ক্যাপাসিটি যাদের, তারা কিন্তু তত বেশি হচ্ছে ভালনারেবল। মানে হচ্ছে একটা যে দুর্যোগ যখন হয়, একটা সময় একটা একটা অঞ্চলে যখন দুর্যোগ হয়, তখন কিন্তু তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যারা অবকাঠামোগতভাবে দুর্বল, তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারা অর্থনৈতিকভাবে সক্ষম বা জাস্ট, বা যারা হচ্ছে যে অবকাঠামোগত দিক দিয়ে যারা উন্নত, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত কম হয়। তো এই জন্য আমাদেরকে আমাদের হচ্ছে যে নিচু অঞ্চলের দিকে ফোকাস করতে হবে, এবং আমাদেরকে যারা হচ্ছে যে ভালনারেবল জনগোষ্ঠী, তাদের দিকে ফোকাস করতে হবে। তাদেরকে আমরা যদি উন্নত করতে পারি, আমাদের যে ক্লাইমেট ক্লাইমেট যে পরিবর্তন, এর ফলে যে আমাদের যে ক্ষতির সম্মুখীন হই আমরা প্রতিনিয়ত, এটি কিন্তু আমরা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে পারবো। এই ছিল আজকের ক্লাইমেট এবং বাংলাদেশ নিয়ে আজকে যে আলোচনা। আমাদের আজকের টপিকটা ছিল হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং বাংলাদেশের অ্যাডাপশন স্ট্র্যাটেজি। তো আশা করি আমি কিছু অল্প কিছু হলেও বোঝাতে পেরেছি। আহ, আর সামনের দিন আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।